এইভাবেই কানাই আর সুনন্দার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তারা দুজনেই তাদের বাড়িতে ফিরে যায়। বাবা, দাদা, বৌদি, দয়া করে বাইরে এসে দেখো। তারা সবাই বাইরে বেরিয়ে আসে। কানাই, কি হয়েছে? আর এই মেয়েটিকে? বাবা, এই মেয়ে আর কেউ নয়, তোমার পুত্রবধূ, অর্থাৎ আমার স্ত্রী। কি বলছো? আমরা তো তোমাকে গঙ্গা যাত্রায় পাঠিয়েছিলাম। এটা কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আরে দাঁড়াও, আমি তোমাদের সব বুঝিয়ে বলছি। এরপর কানাই সবাইকে পুরো ঘটনাটা খুলে বলে। আরে এই হরিণটাই যেন সব সমস্যার মূল। দেখো না, হরিণটাকে কেমন অদ্ভুত আর রহস্যময় লাগছে। তারপর কানাই ধীরে ধীরে হরিকে নাড়াতে শুরু করে, যেন সে বুঝতে চাইছে হরির ভেতরে কি রহস্য লুকিয়ে আছে। হঠাৎ আবার একটা অদ্ভুত শব্দ শোনা যায়। আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো তুমি, আমি তোমাকে সাহায্য করতে বলছি। কে সাহায্য চাইছে? এখানে আশেপাশে কেউ দেখা যাচ্ছে না। তাহলে এই আওয়াজ কোথা থেকে আসছে? আমি তোমার সামনেই আছি, দয়া করে আমাকে বাঁচাও। আমি শুধু এই হরিণের মাধ্যমেই তোমার সাথে কথা বলতে পারছি। আরে, এই হরিণটি কিভাবে কথা বলতে পারে? ও কি ভূত? আরে না, আমি ভূত নই, আমিও তোমার মতো একজন মানুষ, কিন্তু কেউ আমাকে এখানে বন্দি করে রেখেছে। দয়া করে আমাকে সাহায্য করো। কে তোমাকে এখানে বন্দি করেছে? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি এখনই তোমাকে সব বলতে পারছি না। তুমি শুধু সেই ঘন বনের মাঝখানে থাকা লবণাক্ত জলের পুকুর থেকে জল এনে আমার উপরে ছিটিয়ে দাও, যাতে আমি আমার আসল রূপ ফিরে আসতে পারি। আমি কি লবণাক্ত পুকুর থেকে পানি এনে তোমার উপর জল ছিটিয়ে দেব? দয়া করে আমাকে সাহায্য করো, আমি অনেক সমস্যায় আছি। ঠিক আছে, একদম চিন্তা করো না। আমি এক্ষুনি গিয়ে ওই লবণাক্ত পুকুর থেকে জল এনে দেব। আমি সেই পরিষ্কার জল এনেছি। এবার এই জলটা আমার গায়ে ছিটিয়ে দাও। এরপর কানাই হরিণটির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। অপুর জল ছিটিয়ে দেয়, যার ফলে হরিণটি হঠাৎ একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে, যা দেখে কানাই হতবাক হয়ে যায়। এই হরিণ থেকে আমাকে মুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু তোমাকে এই হরিণের মধ্যে বন্দি করে রেখেছে কে? আর তুমি কোথায় থাকো? এবং তোমার নাম কি? আমার নাম সুনন্দা। আমি আমার দাদুর সাথে এখান থেকে কিছু দূরে একটা কুঁড়ে ঘরে থাকতাম। তোমাকে একটা কথা বলি, তোমার মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনে আর কখনো দেখিনি। তুমি সত্যি খুব সুন্দর। আমি তোমাকে কিছু বলতে পারি? আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমার মতো একজনকে বিয়ে করতে পারবে? আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। আমি আমার জীবনে তোমার মতো সুদর্শন এবং দয়ালু মানুষ দেখিনি, যে নিজের জীবনের চিন্তা না করে অন্যদের সাহায্য করে। তোমাদের দুজনের জুটি খুব সুন্দর দেখাচ্ছে। তোমাদের দুজনের ওপর যেন কেউ খারাপ নজর না ফেলে। আর বৌমা, দাঁড়িয়ে কি দেখছো? যাও, বাড়িতে তৈরি হও। আমাদের ছোট বৌমা আমাদের বাড়িতে এসেছে। সাবধান, সাবধান বলে দিলাম, যদি ভুল করেও এই বাড়িতে পা রাখো। আমি সত্যি বলছি, আমি জানি না তুমি কোন ডাইনিকে বিয়ে করেছ। তুমি কি তার বাবা মাকে চেনো? বড় বৌমা, সাবধানে কথা বলো। সেও এই বাড়ির পুত্রবধূ। আর কেন সেই বাড়িতে আসবে না? এই বাড়িতে তোমাদের দুজনের যতটা অধিকার আছে, তাদের দুজনেরও ততটাই অধিকার আছে। বাবা, আমার দিন ঘনিয়ে আসছে। আমি চলে যাওয়ার পর তোমাদের দুজনের একসাথে থাকা উচিত। আরে বাবা, দয়া করে সব জমি আমার নামে হস্তান্তর করুন। আমি কানাইকে তার জমির অংশ পরে বুঝিয়ে দেব। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার একটা কথা মনে পড়ে গেল বাবা।
তুমি নিজেই এই সব সম্পত্তি আমার নামে করে দিয়েছ। হরি, তুমি ঠিক কাজ করছো না বাবা। আমি তোমার ওপর ভরসা রেখে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে হস্তান্তর করেছি। বাবা, আমি জানি না যে তুমি আমাদের অর্ধেকের বেশি সম্পত্তি কানাইয়ের চিকিৎসার জন্য বিক্রি করেছ। একইভাবে কানাইও তার অংশ পেয়েছে। থাকুক, আমরা এখান থেকে চলে যাব। কানাই, আমিও তোমার সাথে আসব। আজকের পর আমি এক মুহূর্তও এই বাড়িতে থাকতে চাই না। হ্যাঁ হ্যাঁ, এগিয়ে যাও, কে তোমাকে থামাচ্ছে? এটা বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। আরে, এটা তো এক তীরে 2 লক্ষ ভেদ হল। তোমার ভাইয়ের সাথে আমরা তোমার বাবাকেও তাড়িয়ে দিলাম। তুমি ঠিক বলেছ ভাগ্যবান। দেখা যাক ওরা সবাই কোথায় যায়। আর এখানে ওরা 3 জনই একটা গাছের নিচে বসে আছে। সুনন্দা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করার পর আমি তোমাকে একটা ভালো জীবন দিতে পারব। না, এটা তোমার দোষ নয়, এবং তুমি আমার জন্য ভালো করে ভেবেছিলে। কিন্তু আমার ভাগ্যে সুখ লেখা নেই, এবং আমার কারণে তোমাকে আর তোমার বাবাকেও গৃহহীন হতে হয়েছে। না ভাগ্যবান, এটা তোমার দোষ নয়। বাবা, আমাকে ক্ষমা করো। আজ আমার ভুলের কারণে তোমাদের দুজনকেই গৃহহীন হতে হলো। ও না, ও না বাবা, তুমি আমাদের কাছে ক্ষমা চাইছো কেন? কিন্তু বাবা, আমি বুঝতে পারছি না আমরা 3 জন এখন কোথায় যাব। আর এখন আমাদের সুনন্দা আমাদের সাথে আছে। আরে, তোমরা দুজনেই চিন্তা করো না। আমরা 3 জন আর আমার বাড়িতে যাব। হ্যাঁ, আমার বাড়িতে। আমি তোমাকে বলেছিলাম না, এই জঙ্গলে আমার একটা কুঁড়ে ঘর আছে। আমরা 3 জন আর ওখানেই যাব, এবং ওখানেই থাকব। কানাই, বৌমা একদম ঠিক বলেছে। আমাদের তার কথা শোনা উচিত এবং তার বাড়িতে যাওয়া উচিত। এই কথা বলার পর তারা সবাই সুনন্দার কুঁড়ে ঘরের দিকে যেতে লাগল, এবং সেখানে পৌঁছনোর পর বলল, এটা আমাদের কুঁড়ে ঘর। আমি আর আমার দাদু এই কুঁড়ে ঘরে থাকতাম। বাবা, আজ থেকে আমরা সবাই এই কুঁড়ে ঘরেই থাকব। এখন চিন্তার কিছু নেই। ভাগ্যিস আমাদের থাকার জন্য ছাদ আছে। কিন্তু এখন আমাদের আমরা খাবো কি? আরে ছেলে আর মেয়ে, তোমরা দুজনেই চিন্তা করো না। কাল সকালে তোমরা জঙ্গলে যাবে। থেকে বাঁশ কেটে নিয়ে আসবে। আমরা সেই বাঁশ দিয়ে টোকিয়া বানাবো। আমি বাঁশের টোকিয়া খুব ভালো বানাতে জানি। আমি তোমাদের জন্য টোকিয়া বানাবো, যা তোমরা শহরে বিক্রি করতে পারবে। পরের দিন সকালে সুনন্দা আর কানাই খুব ভোরে ঘুম থেকে উঠে জঙ্গল থেকে বাঁশ কেটে আনে। হরিয়া বাবা সেই বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করতে শুরু করলেন। কানাই ও সুনন্দা এইসব ঝুড়ি বাজারে নিয়ে যায়, বিক্রি করতে থাকে। এর ফলে তাদের ভালো আয় হতে শুরু করে। বাবা, তোমার ওষুধ খাও। বাবা, তুমি আমাদের জন্য যে ঝুড়ি বানাও সেগুলো বাজারে খুব দ্রুত বিক্রি হয়, এবং আমরাও ভালো লাভ করতে শুরু করেছি। এভাবে তারা সবাই সুখে বসবাস করতে লাগল। আরে বাবা, তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, আমাদের মধু এখনো বাড়ি ফেরেনি। আমি জানি না সে কোথায় গেছে। বাবা, একদম চিন্তা করো না। আমি মধুকে খুঁজে বের করব এবং তাকে ফিরিয়ে আনব। এই কথা বলার পর সুনন্দা আর কানাই বনের দিকে রওনা দেয়। আমরা পরবর্তী অংশে গল্পটির আরও জানব।